পুষ্পিতার দিকে দেখলো, নির্মল মুখ ফ্যাকাশে লাগছে কেমন, মন গলেছে তার, গলেনি, কেমন ধমকের সুরে বলল। বসো। পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়ালো, লজ্জা নুয়ে এলো দেহ। জানা জিনিস বলতে না পারার শোকে মাথা নামিয়ে নিশ্চুপ বসে পড়লো। তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখার ছোটখাটো শাস্তি দিতে, কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে, এতে টালুর রক্ত অবধি টকবক করছে ওর। জীবনে প্রথমবার এমন ভয়ানক রাগ আত্মস্থ করতে বাধ্য হলো ছেলেটা। উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনো রকমে ক্লাস করালো। রাতে নাহিদ যেটা যেটা বুঝিয়ে দেয় তার কাজ সেসব উগরে দেওয়া। এখানে কোথাও আজকালে নাহিদের করে দেওয়া নোটস তো আছে। তীব্র পড়াশোনাতে তীব্রতর খারাপ হলেও তার বাচনভঙ্গি দারুণ। ভরাট কণ্ঠে নম্রতা ঢেলে শুদ্ধ বাক্যলাপে সেসব আরও শ্রুতিমধুর শোনায়, স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে। তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনে। অন্য সময় তীব্র ক্লাস ঘন্টা খানেকের চেয়ে বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘন্টা বাজার আগে। পুষ্পিতা তখন মাথা নিচু করে বসে। এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো, আর সেটাই পারিনি। ছি, কি লজ্জার ব্যাপার। স্যারই বা কি ভাবলেন ওকে। কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। পুষ্পিতা করিডোর দিয়ে হাঁটছিল, অমনি পেছন থেকে দরাজ কণ্ঠ হাঁক ছড়ে। এই মেয়ে। অচিরাত দাঁড়িয়ে পড়ল সে, কণ্ঠস্বর আর একবার ডাক ও কদিনের চেনার গণ্ডি পেরিয়েছে। পিছু ফিরতে লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র। সে তো সমান্তরাল ললাটে ভাঁজ পড়েছে, ভ্রু দুটো আরো বাঁকালো এবার। পুষ্পিতার মুখাবব এমনিতেই কাঠ, এখন বাড়ল সেটা। তীব্র কর্কশ গলায় বলল, সারাদিন কি হাতাখুন্তি নাড়ো, পড়াশোনা করো না? ফয়সা মুখখানা কুণ্ঠায় চুপসে গেল মেয়েটার, চিবুক নামিয়ে নিল গলায়। তীব্র মায়া হলো না, চেয়ে রইল সরু চোখে। কণ্ঠে এলো কথার বান। কলেজে আসার জন্য আমাকে ছাড়া এক পাও নড়বে না এরপর। অথচ বলেনি, গুরু ভার স্বরে ডাকলো। শোনো, পুষ্পিতা চোখ তোলে ও অমন করেই বলল, সব সময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে আসতে পারবো না। নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝেছো? পুষ্পিতা তবদা খেলো, ভ্যাবাচেকায় কপাল গোছালো। ও তো এমন কিছুই বলেনি। সেদিন একবার উঠেছিল গাড়িতে, তাও তো স্যার বললেন দেখি। নিজেকে যেতে চেয়েছে কখনো? তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝেই দীর্ঘ পায়ে পাশ কাটালো তীব্র। কিছু বলার শোনার সুযোগ অব্দি দিল না। পুষ্পিতা ছোট ছোট কদমে কলেজ ছেড়ে বাইরে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, থেমে থেমে মেঘ ডাকছে। যখন তখন জোরালো বর্ষার ছাড় দিতে আসতে পারে। ফুটপাতের রাস্তা ধরল সে। সামনে থেকে রিক্সা নিলে 10 টাকা ভাড়া কম নেয়। ফুটপাতের রাস্তাতে সেই ভাঙা পাঁচিল পড়ে। তীব্রর হাতে মার খাওয়া আর পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে 3জন আজকেও বসে আছে সেখানে। মাঝের দুদিন তারা আসেনি। বেধারও মারধরের পর গায়ে পায়ে ব্যথার অল্প স্বল্প সেরেছে। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছিল। তীব্র শেষ কথায় প্রহেলিকা এখনো কাটেনি তার। স্যার কেন অমন কথা বললেন? ও কি নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল? চায়নি তো, কখনো বলেওনি। আর বলবেই বা কেন? এমন কিছু তো আশাও করা যায় না। একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার ছাত্রী কি রোজ রোজ কলেজ আসতে পারে? পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল। সবার মধ্যে পড়া না পারার সঙ্গে তীব্রতার ভাবনার ওর কথায় দুঃখ মিলল গিয়ে। নয়ন, হাবিব, অলি চুরুট টানছিল বসে বসে। পুষ্পিতাকে দেখে কোনো দিয়ে হাবিবকে গুঁতো দিল নয়ন। তাকালো সে। 3জনকে শশকের ন্যায় ব্যস্ত হলো অমনি। পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়ালো, সাথে সমস্বরে চেঁচিয়ে ওঠে। ভাবনায় বুধ থাকা মেয়েটার বক্ষস্থল ছ্যাদ করে উঠল। ছিটকে সরে গেল সাহসা। ছেলেগুলোকে দেখতে নিভন্ত আদল সাদাটে হয়ে আসে। তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিল না সেদিন, ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, মনে পড়লো সেসব? সেদিন তো স্যারের বন্ধু আগে ভাগে ওকে নিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু আজ কি হবে? আজকে ওরা সেই চরের সুর তুলতে এসেছে। পুষ্পিতার গলা শুকিয়ে গেল জ্বরে। পেছনে তাকালো একবার, না রাস্তায় যথেষ্ট লোকজন আছে। ফাঁকা ঢোক গিলল সে। ভাবলো যা হবার হবে, আজকে গলা ফাটিয়ে চেঁচাবেও। বিধি বাম। হা করতে নয়ন দাঁত মেলে বলল, ভালো আছেন ভাবি? পুষ্পিতার হাঁটা বন্ধ, থমকে এলো কণ্ঠ। হতবুদ্ধি হয়ে ভাবল, ভাবি, অলির কপালের একপাশে এখনো একটা ছোট্ট ব্যান্ডেজ আছে। সে কথা বলল বড় নরম সুরে। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? হলে কিন্তু আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাকে শেল্টার দেব। পুষ্পিতার মাথা চক্কর কাটলো এবার। কি শুনছে এসব? যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞেস করছে সমস্যা হচ্ছে কি না। আজ কয়েক মাস যাবৎ এদের যন্ত্রণা এখানে অবধি হাঁটা যায়নি, আর ওরা দেবে শেল্টার? থাপ্পড় খেয়ে মাথাটা খারাপ হয়নি তো? তখনই হাবিব বলল, এই নয়ন, যা, বাবিকে একটা রিক্সা ডেকে দে।
পুষ্পিতার চোখ কপালে উঠে যায়, নিজের কানকে ভরসাযোগ্য মনে হয় না। নয়ন একপাল বাম পাশ দেখল, ফিস ফিস করে বলল, লাগবে না। ওই দেখ ওখানে কি। অলি হাবি ফিরল সেদিক, সুপ্তভাবে তুবড়েল অচিরে। পুষ্পিতা ওদের চাউনি অনুসরণ করে নিচেও তাকালো, খুঁজে পেল তীব্রকে। জিপ নিয়ে দাঁড়িয়ে সে এদিকেই দেখছে। পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে, অমন চপল পায়ে দৌড়ে গেল কাছে, মৃগনেত্র বড় বড় করে পড়ল। স্যার জানেন কি হয়েছে? তীব্রর ওসব জানাশোনার সময় নেই। সাদা গ্লাসের ফাঁক থেকে তার বিলাতি অক্ষি পুষ্প তার সুন্দর চোখে বন্দি। কালচে ঠোঁট নেড়ে শুধালো, কি? ওই বখাটেগুলো আমাকে ভাবি ভাবি ডাকছে। পুষ্পিতার ছটফটে কণ্ঠ, অথচ গোটা লাইনে বখাটের শব্দটাই মনে পড়ে রইল তীব্রর, যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানোর সুর। এতদিন বাড্ডার ৮ থেকে ৮০ প্রতিটা মানুষ তাকে বখাটে বলেছে, যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু নাম তো ছিল বখাটে। সবচেয়ে বড় কথা, তার নিজের বাবা জামশেদ তালুকদার তো দিনরাত বখাটে বখাটে করতেন, কিন্তু শুনতে এমন ভালো লাগেনি তো। এই মেয়েটার কণ্ঠে কি আছে তাহলে? ওর সুর কি কোকিলের মতো সুরেলা? কই না তো, বাকি মেয়েদের মতোই স্বাভাবিক। তাহলে তার কাছে এমন ঋণিঝিনি ঝর্ণার আওয়াজ মনে হয় কেন? তীব্রর থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা, সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে থমকে একাকার হয়ে যাবে, কিন্তু সময় কাটলেও এমন কিছু হলো না। তাই ভ্রু গোটালো, বরাবরের মৃদুস্বর অল্প উঁচু করে বলল, স্যার শুনেছেন কি বলেছি? তীব্র স্বাভাবিক। শুনলাম। পুষ্পিতা নিজেই বিস্মিত, শুনেছেন, কিছু বলবেন না? কাত উচালো। কি বলবো? ওরা তোমাকে ভাবি রেখেছে, এটা আমাকে বলছো কেন? আমি তো ওদের ভাই নই। পুষ্পিতা থতমত খেলো তার খোলামেলা কথায়, মিনসে কণ্ঠে পড়ল, না মানে আমি তা বলিনি। ওরা ওই দিন অমন বাজে কথা বলল, চর খেলো, অথচ আজ এত তোষামত করছে, রিক্সাও ডেকে দিতে চাইলো, তাই আর কি। তীব্র নিরুৎসাহিত জানালো, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই। তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। পুষ্পিতা নিষ্পাপ। কিন্তু স্যার আমি তো চিনি না। তাছাড়া একটা বখাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কথার হুল গায়ে বিঁধল তীব্র, চোখ ছোট করলো, পুরো তার স্বর। কেন দূরে থাকতে হবে কেন? বখাটে নিয়ে কি সমস্যা তোমার? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কি বলছেন স্যার? দূরে থাকবো না? এরা কি ভালো ছেলে না? সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে, বিরক্ত করে, লোকজনের সাথে গা জোড়ামি করে, চা খেয়ে বিল পর্যন্ত দিতে চায় না। আমার তো এদের দেখলেই মাথা গরম হয়। তীব্র ফর্সা মুখটা চিন্তিত দেখায়, নিম্নষ্ঠ দাঁতে কামড়ে চশমা ঠেললো নাকের, খুব মনোযোগ দিয়ে ভাবল, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনো। আমি নিশ্চয়ই ভালো। আর যেখানে যত চা খেয়েছি সেসবের বিল দিয়ে এলে ভিতু মেয়েটা আমাকে খারাপ বলার কোনো চান্সই পাবে না। পুষ্পিতা হাস্যহীন, গোমরা মুখ, এমন শুরু পা আননে অমাবস্যা মানায়। নীরব অমানিসার রেশ নিকট তীব্র হৃদয় ছুঁয়ে দিল, জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ওরা ভাবি রেখেছে, তোমার ভালো লাগেনি? পুষ্পিতা অবাক চোখে চাইল, ও না বলতেই স্যার বুঝে গেলেন। নরম কণ্ঠে শশব্যস্ত হয়ে বলল, একটুও না। বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে? মন চাইছে সেদিনের মতো কি একটা ঠাস করে মেরে দেই। ভ্রু উচালো সে। তাই? শিশুসুলভ ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা, হাসি ফেল তীব্রর, ঠোঁট কামড়ে হাসলো স্বল্প। বখাটে ভাবি ডাকায় এই অবস্থা? দুদিন পর যখন বখাটের বউ হবি তখন কি করবি রে মেয়ে? মুখে বলল, এসো। সেদিনের মতো হাত টেনে ঠিক ওদের সামনে নিয়ে দাঁড় করিয়ে ভরকে গেল পুষ্পিতা। নয়নরা তীব্রকে দেখে পাঁচিল রেখে নেমে দাঁড়ালো আবার, ভীত সন্তোষের ছাপ পড়ল মুখে। হাবিবের চোখে সানগ্লাস ছিল, তীব্র আদেশ ছুড়ল, চশমা খোলো। তুরন্ত চশমা খুলে বুক পকেটে গুজে রাখলো সে। আগে ভাবি ডেকেছে কে? তীব্র প্রশ্নে পুষ্পিতার চোখ মুখে পরিবর্তন এসেছে, যেন আজকে সে ভীষণ সাহসী। সেদিনের মতোই ভয় ডরের চিহ্ন মাত্র নেই। বিভ্রান্ত ছেলেগুলোকে একবার একবার দেখে আঙুল তুলল নয়নের উপর। ও তীব্রর ঠান্ডা আদেশ, মারো।
হতবম্ব তারা। আজকের অপরাধ কি? আজ তো কিছু করেনি। জিজ্ঞেস করতে মুখ খুলবে। পূর্বে নয়নের গালে কোমল হাতের শক্ত চড় পড়ল। কোটর থেকে ঠিকরে পড়া চক্ষু নিয়ে পুষ্পিতার দিকে চেয়ে রইল সে। তীব্র বলল, যাও, আমি আসছি। পুষ্পিতা বুক ফুলিয়ে হাসলো। পৈশাচিক আনন্দ পেয়েছে আজ। আর জীবনে ভাবি ডাকবি? সে যেতেই তীব্র ওদের দিকে তাকায়। হাবিব অলি চটজলদি নিজেদের গাল চেপে ধরে দুহাতে। ভেবেছে তীব্র ওদের মারবে এখন, তবে সে এমন কিছুই করেনি। নয়নের চেপে রাখা কপল থেকে হালটা নামিয়ে দিল শুধু। সহানুভূতির ভান টানল কথায়। বেশি জোরে লেগেছে? শিশুর মতো মাথা নাড়ল নয়ন। কাদো কাদো কণ্ঠে বলল, ভাই আপনি তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানে বাবি ডাকবি। আমরা তো তাই করলাম, কত ভালো ভালো কথাও বললাম, তারপরেও মারলো কেন? তীব্র চশমা খুলল। নয়নের শার্টের কোনা দিয়ে গ্লাস মুছে চোখে পড়ল আবার। সেটা আমি বললাম, কিন্তু তোদের ভাবি ডাক ওর পছন্দ হয়নি, মারবে বলে আবদার করেছে। এখন তোদের ভাবির আবদার না রেখে পারি? পরপরই কাজ চাপড়ে বলল, এনিওয়ে, যাই হয়ে যাক না কেন, গালে চড় একটা পড়ুক বা 10টা, তোদের ভাবি ডাক যেন বন্ধ না হয়, ওকে? শীতল তর্জন গর্জন নিয়ে প্রস্থান নিল সে। তিনজনই বুদ্ধিভ্রষ্ট বলে চেয়ে থাকে। অলির নাক চোখ কুচকে আওড়ালো। এই বাটা তো আজব জিনিস। চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এমন আতপাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি। বাকিরা সায় মেলালো। জোর যার মূল লোকটার, সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ বসে পড়ল আবার। তীব্র কাছে আসতেই পুষ্পিতা চমৎকার করে হাসলো। উজ্জ্বল মুখশ্রীর মুক্তোর মতো চিরল দাঁতের হাসিতে বাম পাশটা থমকে আসে তার। সে প্রফুল্ল স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি তীব্র কথা টেনে নেয়। ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে, গাড়িতে ওঠো। মেয়েটা থামে। কমে যায় হাসি। মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামলো আবার। নিশ্চিত হতে বলল, গাড়িতে? কিন্তু স্যার, আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি। তীব্র জিপের দরজা খুলেছে কেবল। উঠতে নিয়েও দাঁড়ালো। ভ্রু কুচকে শুধালো। কখন বলেছি? পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয়। ওই যে কলেজের মধ্যে ছুটির সময়। তীব্র ফটাফট বলল, ভেতরে কি বলেছি ভুলে যাও, এখন কলেজের বাইরে আছো না, এখন যা বলছি সেটা করো। পুষ্পিতা জড়বতী হলো কিছু। আস্তে আস্তে যতদিন যাচ্ছে তীব্রকে কেমন রহস্য ঠেকছে তার, যার মতিগতি এক চুটকিতে বুঝে নেওয়া যায় না। আচ্ছা, পৃথিবীতে এমন দুর্ভদ্য মানুষও হয়? অম্ভরে মাটিতে হাওয়ায় আজ বর্ষার রং বসন্তের উপহার। রূপকথার রাজপুত্রের মতন রথের মর্মর ধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী। ঝপঝপে বাড়িপাতে অস্বচ্ছ জল জমেছে দিকবিদিক। পাকা সমান রাস্তার কতক স্থানে কালচে পিচের খবর নেই। চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া। কোথাও আবার গর্তের মতো ডেবেছে। আসমান জায়গার ওই স্বল্প গর্তেই হইচই করে দখল নিয়েছে সলিল। কাঁধ ব্যাগটা বুকে চেপে রিকশায় বসে আছে নুহা। অন্য হাতের মুঠোয় কোলের উপরে মেলে রাখা পলিথিন। সবুজ পলির গায়ে টুকটুকে রূপোর মতো জল। সম্মুখে রিকশা চালক বৃষ্টিতে মরা কাকের মতো ভিজছেন। মাথায় একটা ক্যাপ রইল, পরনে ময়লা শার্ট একেবারে ভিজে লেপটে গেছে পিঠে। ভর দুপুরে এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষজন। রিকশা চালকের কথা ভেবে মন খারাপ করলো নুহা। তার ছাতার দুটো ডাট একেবারে ভেঙে উল্টে গেছে। ইউনিভার্সিটি ছেড়ে বাইরে আসতেই জোরালো বাতাসে ঘটেছে অঘটনটা। ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার উপর ধরতে পারতো না। আহারে, ভাবতে না ভাবতেই ঘটল আরেক বিপদ। রিকশা চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়ল। নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আঁকড়ে ধরে গতিতে। কাত হয়ে পড়তে নিলেই নুহার বুকের রক্ত অবধি ছলকে ওঠে ভয়ে। তড়িত রিকশায় টান বসিয়ে আটকালেন চালক। মেয়েটা হাঁপ ছাড়ল। এ যাত্রায় বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে, অথচ রিকশার চাকা তোলা যায়নি। ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে। ভদ্রলোক বেশ খানিকক্ষণ টানাটানি করলেন। আশপাশ দেখলেন কিছু পল। একে দুপুর দুয়ে বৃষ্টি, মানুষের দেখা পাওয়া মুশকিল। সেখানে কে সাহায্য করতে আসবে? অনেকক্ষণ টানা হ্যাচড়ার পর হার মানলেন তিনি। শেষে অবসন্ন চোখে নুহার দিকে ফিরলেন। ভীষণ নম্র কণ্ঠে বললেন, আপা, আপনি নামায়া যান, এই চাকা কখন ছুটবে কওয়া যায় না। ও জানতো এমন কিছুই হবে। ক্লান্ত কণ্ঠে বলল, আমি এখন নেমে গেলে বাসায় কিভাবে যাব মামা?
আর এত বৃষ্টিতে অন্য কোনো রিক্সাও তো পাবো না। উনি চারপাশটা দেখলেন আবার। হন্য চোখে একটা বড়সড় সুপার শপ ধরা পড়ল। হাত লম্বা করে বললেন, ওইখানে যাইয়া খাড়ান তাহলে, যদি চাকা ছুটবার পারে ডাক দিমু। দীর্ঘশ্বাস ফেলল নুহা। কপাল ভর্তি অনুচিন্তনের ভাত সমেত নিশ্চুপ নেমে গেল। বৃষ্টি কমার বদলে বাড়ছে। আশা শুরু হয়েছে না, এখন এরকম অহরহ ঘটবে। তবে অন্ধকার হয়ে আসছে চারদিক, বন্যা হতে পারে। নুহার শ্যামলা মুখটা চিন্তায় ডুবে গেল। এরকম হলেও পৌঁছবে কি করে? আচ্ছা, পুষ্পিতা তো ছাতাও নেয়নি। ওই গাধীটা বাসায় যেতে পেরেছে? এতবার করে বলেছিল ছাতা নে ছাতা নে, মায়াদেবী নিলেনি না। নুহা রাস্তার দিকে ফিরল। রিক্সাওয়ালা এখনো তার বাহন তোলার চেষ্টায়। লাগাতার বাড়িপাতে গর্তে আরও পানি জমেছে। কুর্না পেয়ে খেই হারালেন তিনি। গলার গামছা দিয়ে মুখটা মুছে সেখানে দাঁড়িয়ে রইলেন। সমর্থ শরীরের এক ফোঁটা জায়গা বাকি নেই সিক্ত হতে। এদের কি জ্বরও হয় না, নাকি হলেও সয় না? নুহা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝে গেল আজ এই বৃষ্টি না কমা অবধি তার বাসায় যাওয়া হবে না। কি মুসিবত! একা একটা মেয়ে এমন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। দোকানের নামিয়ে রাখা ঝাঁপের সাথে পিঠ এলিয়ে দাঁড়ালো সে। কোথাও যখন কোনো আশার আলো নেই, আকস্মাৎ একটা সাদা গাড়ি ব্রেক কষল সেথায়। গতিশীল চাকা হঠাৎ থামায়। ছিটকে উঠল জল। তৎক্ষণাৎ সরে গেল মেয়েটি। একটুর জন্য গায়ে লাগানি। কঠিন বাক্য লুটিয়ে দিতে তেতে উঠল জিভ। অথচ পূর্বে কাজ নেমে বেরিয়ে এলো নাহিদের নির্মল মুখখানা, চওড়া ললাটি সূক্ষ্মবাজ। মিস নুহা, আপনি এখানে কেন? নুহা চটজলদি গালের বান গিলে নেয়। পাল্টা ভ্রু কুচকায় ওকে দেখে, ফটাফট প্রশ্ন ছড়ে। এটা আপনার গাড়ি? মাথা নাড়ল নাহিদ। না তো, ভাড়া করেছি ইন্টারভিউ দিয়ে যাওয়া আসার জন্য। সে ঠোঁট গোল করে বলল, ও, কিন্তু আপনি এভাবে ভিজছেন কেন? নুহা মুখ কালো করে বলল, আমার রিক্সাটা গড়তে আটকে গেছে, এই যে। আঙুল অনুসরণ করে চাইল নাহিদ। এক কাত হওয়া রিক্সা আর একটু দূরে বসা লোক দেখে বুঝে ফেলল পুরোটা। অথচ প্রফুল্ল স্বরে পড়ল, তাহলে আর রিক্সা দিয়ে কাজ নেই। এক কাজ করুন, আমিও তো বাসাতেই যাচ্ছিলাম। আপনার কোনো সমস্যা না থাকলে আমার সঙ্গে আসতে পারেন। তুরন্ত ইতস্ততার চিহ্নে মুখ বিবর লেপটে এলো মেয়েটার। কপালে দুশ্চিন্তার রেখা প্রগাঢ় হলো আরও। নাহিদকে চেনেই মাত্র দুদিন, তার উপর প্রাইভেট কার, একটা আটকা গাড়ি। যদি বাসার কথা বলে অন্য কোথাও নিয়ে যায়, তারপর নুহার ভাবতে পারে না। মেয়েলি মন অমন জঘন্য কিছু কল্পনায় আনতে আটকে ওঠে। মানা করবে ভাবলো। উল্টো বাসের নাহিদ নির্ভেজাল হাসল তখনই। ভীষণ চমৎকার করে বলল, ভয় পাচ্ছেন? ভয় নেই। আমাকে ভয় পাওয়া থেকে গরুর ঘুতাকে ভয় পাওয়া ইজ 100 টাইমস বেটার মিস নুহা। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন, মানে এই পথটুকু আর কি। পুরো কথা নুহা শুনেছে কিনা কে জানে, তবে ভাবিত দৃষ্টি পাল্টে গেল অচিরেই। মন গেঁথে রইল মাঝের একটা লাইনের উপর, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। তাকে ঠায় দাঁড়িয়ে দেখে নাহিদ কণ্ঠ উঁচু করল, মিস নুহা, শুনতে পেলেন? মেয়েটা নড়ে ওঠে, যেন এক জড় বস্তুতে আঙুলের জোর খাটিয়ে টোকা দিয়েছে কেউ। শরীরে জড়তার সাথে মনে আশঙ্কা ফিরেছে, পাছে লোকটা খারাপ হয় যদি। শান্ত নাহিদ সূচক শব্দ করলো এবার। নেমে এলো বাধ্য হয়ে। তার গায়ে ফরমাল পোশাক, অফিসারদের মতো স্যুট টাই পরা। গাড়ি রেখে আসতেই নির্বিশেষ ভিজে গেল সব। ছেলের কাণ্ডে ভরকে যায় নুহা। অবাক কণ্ঠে উদ্বেগ এনে বলে, কি করছেন? আপনি আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামল, ভ্রু কুচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলুন তো? নুহা আকাশ থেকে পড়ল, বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। আপনি জানেন, আমার বন্ধু মহলে সব থেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে ছ্যাঁকা খাওয়া ছাড়া আমার আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি, মানে আমার মতো সৎ চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলছে, আর আপনি কিনা ভয় পাচ্ছেন? আমার মতো এমন ভদ্র নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা
কত বড় অন্যায় কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে তো? সব কথা গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো আনলো নুহা। ছেলেটা এত কথা জানে, হঠাৎ হাসি পেল তার। কেন পেয়েছে জানে না, হাসলো মিটিমিটি। বলল, মেয়েদের চোখ কান সবসময় খোলা রাখতে হয় মিস্টার ঢ্যাঁড়স। সেটা আপন হোক বা পর, দুই ক্ষেত্রেই। অবশ্য এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বোঝালেও বুঝবেন না। আপনি তো ছেলে, এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকা চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করে ঢ্যাঁড়স শোনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিল বিলম্বহীন। শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাবভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলেই বুঝি আমার প্রতি কার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না। তবে এত ভিজলে মাস্ট বি জ্বর আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে বসুন। নুহা হা করতে গেলে সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও নড়ব না। এই বৃষ্টিতে এভাবেই ভিজবো। দ্যাটস ফাইনাল। নুহা দুই ভ্রু উঁচালো। তাই ঠিক আছে, ভিজুন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি? কাঠখোট্টা জবাবে ছেলেটার মুখ তিমিরে তলায়। শুভ্র ত্বক আলো খুইয়ে শুধালো। সত্যিই যাবেন না? নুহা বড্ড শক্ত জবাব দিল। না। নাহিদের আনন্দ জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নুহা হেসে ফেলল এবার। বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলুন, যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল। ক্ষণপূর্বের অমানিসায় ডুবো ডুবো মুখখানায় চলচল করছে এখন। আসুন আসুন বলে স্ফূর্ত পায়ে এগিয়ে চলল সামনে। পেছনে পা বাড়ালো নুহা। অথচ এক কদম হাঁটতেই স্লিপার ছিঁড়ে যায়। দুই আঙুলের ভিতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে ওপরে। থমকালো সে, মাথায় হাত দিয়ে বলল, এই যা, ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নুহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে। সেটা দেখে অবাক হওয়ার ভান করে বলল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতো ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে যায়, বলে, ও আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়? আমি আমার জুতাটা ছিঁড়বই বা কেন? না, মনে হলো আর কি। নুহার কাট কাট জবাব। আপনাকে কিন্তু আমি ঢ্যাঁড়স নামটা এমনি এমনি দেইনি। আপনি আসলেই একটা ঢ্যাঁড়স। ছেলেটার তেমন কিছু এলো গেল না। এ ধরনের বিশেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানল। খুব লাজুক ভঙ্গিতে বলল। আমার বন্ধুরাও তাই বলে। নুহা নাক চোখ কুচকালো। জুতোটা দূরে ছুঁড়ে মারল পরপর। রেগে রেগে বলল, দেশের আর কিচ্ছু হবে না। এই জুতাটা এই সপ্তাহেই 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগতেই এভাবে ছিঁড়ে গেল। এখন আর কোনো কিছু ভালো লাগে না। ডাস্টবিনের আবর্জনার সঙ্গে জুতোটার ভেসে যাওয়া এক ধ্যানে চেয়ে দেখল নাহিদ। হুট করে নিজের বুট জোড়া খুলে এগিয়ে দিল নুহাকে। বলল, নিন, এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়, তেমনি বিভ্রম নিয়ে শুধায়, কেন? আপনার জুতা আমি পরবো কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বিছানো দেখছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরও কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন, বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নুহার শব্দ বাক্য ফুরিয়ে গেল। বিস্ময়ভূতি লেপ্টে এলো চোখে। ঠোঁট নাড়ল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারায় আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ, হতে পারি সাদাসিধে, বাট ব্যথা সওয়ার অভিজ্ঞতা আছে, বুঝলেন? পরপরই আনমনে হাসল সে। বলল, এর থেকেও 1000 গুণ ভারী ব্যথা সয়ে নিচ্ছি, সেখানে এসব কোন স্যার?
শেষ কথার সঙ্গে ঠিকই পড়ল এক টুকরো ভার্সিল প্রশ্বাস। বাক্যের আড়ালে যে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে নুহা বুঝতে বাকি নেই। কিছু বলার বা জুতার বিষয়টা নিয়ে মানা করার সময় দিল না নাহিদ। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নুহা। ছেলেটা বোকা শোখা, তবে উপকারী, যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নুহা নাহিদ নয়, একই রকম সাংঘাতিক বৃষ্টির কবলে পড়েছে পুষ্পিতার তীব্র। তার উপর তীব্র জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভরকে গেছে দুজনেই। কোনো রকমের রাস্তার এক সাইডে জিপ পার্ক করলো তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকে পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে, দেখছে বই ভিজেছে কিনা। না, ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ছাড়ছিল। হঠাৎ তেড়ে আসা বৃষ্টি তাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে। পুষ্পিতা নিজে থেকে বলল, কলেজ থেকে বের হওয়ার সময়ই বুঝেছিলাম বৃষ্টি নামবে। এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মোফাসলে যেটা খুবই অসুবিধার। তার উপর কিছু একটা ভেবে পকেটে হাতায় সে। ফোন ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখলো ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। নৈসর্গের ঠান্ডা হিম প্রবাহের স্পর্শ। নিগড় নিস্তব্ধতার মাঝে দুজন মানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার উপর টিনের চাল, ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ। প্রথম দিকে গাড়ি নিয়ে বিরক্ত চিন্তিত থাকলেও হঠাৎ করে চেহারার বেশ বদলে গেল তীব্রর। ফুরফুরে হলো মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি জেকে বসার রাগ খুব এক লহুমায় উবে গেছে এখন। এই যে পাশে ভীতু মেয়েটা দাঁড়িয়ে, দুজন একসঙ্গে বৃষ্টি দেখছে, এসব ওই সকালে একসাথে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখের সম্মোহন ছেলে পুষ্পিতার পানে যায়। চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টি সিক্ত সন্ধ্যায় দুজনে পাশাপাশি ভিজবে। ভীতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। ওই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল, অমন করে হাসবে। শান্ত তরঙ্গের মতো হাসিয়ার স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পরখ করবে তীব্র। বুক জোড়াবে, খেই হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিবে, ঝাপটে নেবে বুকে। ঢোক গেল তীব্র। সেও পৌরুষকে কাবু করতে এদিক ওদিক তাকালো। ঘাম মুছল কপালের। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনাই যার প্রধান হেতু। পরপরই মনে মনে হাসল সে। আজ অবধি যে মেয়ের হাত ধরেছে শুধু, তাকে নিয়ে কী সব ভেবে ফেলেছে। এটা যদি ওই ভীতু মেয়েটা জানতো, মাথা ঘুরে পড়ে যেত নিশ্চয়ই। তার চেয়ে থাকার মাঝে হঠাৎ তাকালো পুষ্পিতা। অমনি শশব্যস্ত দৃষ্টি সরাই সে। তড়িৎ কিছু ভাঁজ পড়ল মেয়েটার শীতললাটে। কেন যেন মনে হলো স্যার তাকিয়েছিলেন সে আগের দিনের মতোই। ও মাথা নোয়াতেই তীব্র আবার তাকায়। যখনই চোখ তোলে, ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চলল এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তীব্রর পোড়া ঠোঁটের শব্দহীন ফিচেল হাসি ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতের ছাউনি আড়ালের প্রয়াস ব্যর্থ হলো এবার। ধরা পড়ায় মুখ বিবরে বিব্রতির ছাপ বসল। কিন্তু আনন্দ চিবুকে ঠোঁট চেপে হাসল পুষ্পিতা। গায়ের সাথে ওড়নাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানিক। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের। কপাল গোটালো দৃশ্যটায়। গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি শীত লাগছে? মাথা নাড়ল। তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেবল চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিয়ে দেবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপ এক্ষুনি ভীত মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামলো 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপে চুপে হয়েছে। উপায়হীনতা সেই ভেজা গাড়িতেই বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে, তখনই জানলায় এসে দাঁড়ালেন এক পৌরা নারী। উ আ করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না, কিন্তু তীব্রর মেজাজ চটে যায়। শালা এই বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা করতে নিয়ে আসে। যেহেতু পুষ্পিতা পাশে, রাগ দেখানো গেল না। এই কষ্টসাধ্য ভদ্র সভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উধার প্রমাণের মানিব্যাগ বের করে 100 টাকা দিল সে। বৃদ্ধা নারী মাথা নাড়লেন খুশিতে। লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন।
উল্টো পাশ থেকে রিকশা ছুটে আসছিল তখন। ওদের চোখের সামনে বৃদ্ধা ধাক্কা খেলেন তাতে। তুরন্ত ছিটকে পড়লেন রেইনট্রির গায়ে। চোখের সামনে দুর্ঘটনায় পুষ্পিতার কোমল মন আটকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র, বরং ব্যস্ত হইল হুইল গুড়াতে। পুষ্পিতা নামতে ধরল তখনই তীব্র খপ করে হাতটা চেপে ধরে বলল। এই মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল। স্যার উনি পড়ে গেছেন, তো সাহায্য লাগে কিনা দেখি। তীব্র এমনভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে, ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কি ওনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতা। তাহলে নামছো কেন? না, চিনি না তাতে কি। বয়স্ক মানুষটা পড়ে গেলেন, হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্র বদ মেজাজি ভাব ফিরে এলো আবার। সুপ্তভাবে ক্রোধ চেপে বসলো কাঁধে। একটা বাজকাই ধমক দিয়ে বলতে মন চাইলো।